কি করছো এই সন্ধ্যায়? পুতুল ঘাড় ঘুরিয়ে একবার জায়ানকে দেখে ফের চুলায় বসানো পাতিলে দুধ নাড়তে নাড়তে বলল, পায়েস। এখন? হ্যাঁ, আপনার ছেলে ও তার চাচু বলল খাবে তাই। ও, তা নবাব কোথায়? ঘরেই টিভি দেখছে। আচ্ছা। বলেই জায়ান ব্যস্ত ভঙ্গিতে চলে গেল রুমের দিকে। তবে ঘরে এসেই সে চরম অবাক হলো। জিহান ঘুমিয়ে আছে, তাও এই সময়ে। সে কোনো মতে শরীরে জড়ানো কোট খুলে সোফায় ছুঁড়ে বেডের দিকে এগিয়ে গেল। সন্দেহ বশত কপালে হাত রাখতেই চমকে উঠল। শরীরের জ্বর। জিহানের কাছে বসে মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে ডাকলো, আব্বু, জেহান, এই বাবা। কিন্তু জিহান উঠল না। হালকা নড়ে চড়ে আবারও ঘুমিয়ে গেল। জায়ান আর তাকে ডাকলো না। জ্বরের ঘোরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। এখনো টিভি চলছে। বুঝলো টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে গেছে। শার্টের বোতাম খুলতে খুলতে দরজার দিকে এগিয়ে গিয়ে হাঁক ছেড়ে ডাকলো, পুতুল, জেহানের জ্বর এসছে, ওষুধ খাইয়েছ? পুতুল থমকে গেল। জ্বর এসেছে? কখন? কিছুক্ষণ আগেই তো ভালো দেখিয়ে এলো। চুলার জাল বন্ধ করে বেরিয়ে এসে বলল, জ্বর এসেছে? কেন, দেখো না জেহান ঘুমিয়ে আছে। শরীরে তো প্রচুর জ্বর। কই, আমি ঘর থেকে বেরোনোর সময়ও তো দেখলাম ভালো। জায়ান যা বোঝার বুঝে গেছে। পুতুলকে আর কিছু না বলে ঘরে চলে গেল। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে জ্বরের ওষুধ খুঁজতে লাগলো। পুতুল একেবারে রান্না শেষ করে ঘরে এলো। জায়ান আর চোখে একবার পুতুলকে দেখে আবারও জিহানের কাছে গিয়ে বসলো। জিহানকে আলতো করে তুলে নিজের কোলে বসিয়ে ডাকলো। আব্বু, জেহান, ওঠো বাবা। জিহান একটু পিটপিট করে চোখ খুলল। জায়ান সেটা দেখে পুতুলকে বলল। খাবার থাকলে নিয়ে এসো। পুতুল মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাটিতে করে পায়েস নিয়ে এলো। বেড সাইড টেবিলের উপরে রেখে দিল। জায়ান পুরোপুরি জিহানের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। আব্বু ওঠো, তোমার আম্মু পায়েস রেঁধেছে, তুমি খেতে চেয়েছিলে না? ওঠো। জিহান এবার পুরোপুরি চোখ মেলে চাইল। জায়ান মলিন মুখেই তাকে ঠিক করে বসালো। হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে বাটি নিয়ে জিহানের সামনে ধরল। জিহান মাথা চুলকে বাবার দিকে তাকালো। জায়ান জোরপূর্বক হেসে চামচ দিয়ে পায়েস নিয়ে জিহানের মুখের সামনে ধরতেই জিহান নাক ছিটকে নিল। খাবো না। বাবা, ওষুধ খাবে, একটু খাও, বেশি খেতে হবে না। জিহান শুনল না। মাথা এদিক ওদিক ঘুরিয়ে বলল, খাবো না, ভালো লাগছে না। জায়ান শুনল। হাতের বাটিটা আবারও টেবিলের উপর রাখলো। হাত বাড়িয়ে জিহানকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ঘর জুড়ে পায়চারি করতে করতে বলল, কি খাবে আব্বুকে বলো। জিহান বাবার ঘাড়ে মুখ গুজে দিয়ে মিনমিন করে বলল। কিছু খাবো না। পুতুল সোফায় বসে বসে বাবা ছেলের কার্যকলাপ দেখতে লাগলো। তার বিরক্ত লাগছে। এত তোষামত করার কি দরকার? তার কাছে দিলে আপনা আপনি খেয়ে ফেলবে সব খাবার। অযথাই এত তেল মাখছে। জায়ান জিহানকে নিয়ে একবার ঘর থেকে বেরোচ্ছে তো আবারও ঘরে আসছে। বলতে গেলে সারা ফ্ল্যাট জুড়ে পায়চারি করছে জিহানকে নিয়ে। পুতুল বিরক্ত হয়ে সোফা থেকে উঠে আবারও রান্নাঘরে চলে গেল। আরেক বাটি পায়েস নিয়ে জোবাইরের ঘরে চলে গেল। ভ্যানিন। জোবাইর ফোন থেকে চোখ সরিয়ে পুতুলের দিকে তাকালো। হাত বাড়িয়ে বাটি নিয়ে বলল, জিয়ান কোথায়? দেখছি না কেন অনেকক্ষণ যাবৎ। এতক্ষণে আমাকে হয়রান করে ফেলতো। জ্বর এসেছে আপনার ভাই, তাকে নিয়ে সারা বাড়ি চক্কর কাটছে। জ্বর এসেছে? তাই বাড়িতে কখন এলো? আপনার ভাই কিছুক্ষণ আগে এসেছে। জোবাইর পায়েসের বাটি হাতেই বেড থেকে নেমে দরজার দিকে হাঁটতে লাগলো। এক চামচ পায়েস মুখে দিচ্ছে আর হাঁটছে। জায়ানের ঘরে ঢুকতেই দেখলো জায়ান জিহানকে নিয়ে সেভাবেই ঘুরছে। ওষুধ দিয়েছো? কিছুই তো খাচ্ছে না, খালি পেটে ওষুধ খাওয়াবো কিভাবে? অন্য কিছু খাবে নাকি জিজ্ঞেস করো। তাও কিছু বলছে না। মাঝরাতে জায়ান জিহানকে নিয়ে ঘরে পায়চারি করছে। জিহান ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই নিয়ে প্রায় 4বার বমি করে ফেলেছে। ক্লান্ত শরীরে এবারে বাবার বুকের উপরে লুটিয়ে পড়েছে। জায়ানের মুখ গম্ভীর। বেড়ে বসা পুতুল ছলছল চোখে ছেলের পানে তাকিয়ে আছে। তার যে শান্তি মিলছে না। হঠাৎ করেই তার এই সুস্থ ছেলেটা অসুস্থ হয়ে গেল। বুকটা ধকধক করছে। কিছুতেই তার অশান্ত মন শান্ত হচ্ছে না। মনটা বারবার কু ডাকছে। বলতে বলতে আবারও বমি করে দিল জাহানের কোলে থাকতেই। পুতুল বেড থেকে ছুটে এসে জিহানকে ধরল। কপালে হাত রাখলো। জাহান নিজেও এবারে অস্থির হয়ে উঠল। বলতে বলতে আবারও বমি করে দিল জাহানের কোলে থাকতেই। পুতুল বেড থেকে ছুটে এসে জিহানকে ধরল। কপালে হাত রাখলো।
জায়ান নিজেও এবারে অস্থির হয়ে উঠল। বমি করেই জিহান নিজের সমস্ত শরীরের ভার ছেড়ে দিল জায়ানের উপরে। পুতুল বোধ বুদ্ধি হারিয়ে জায়ানের দিকে চাইল। জায়ান নিজেও যেন একটা ধাক্কা খেল। পুতুল জিহানকে ছেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। ফ্যাল করে একবার অচেতন জিহানের দিকে তাকালো। তার সারা পৃথিবী ঘুরছে। জায়ান দিশেহারা হয়ে জিহানের গালে হালকা চাপড় দিয়ে ডাকছে। জিহান, এই বাবা, আব্বু, চোখ খোলো বাবা। না, জিহান চোখ খুলছে না। জায়ান নিজেও মেঝেতে বসে পড়ল। থমকে বসে পড়ল, কি করবে কি বলবে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। জিহানের ফর্সা মুখটা লাল হয়ে গেছে। পুতুল মেঝের সাথে লেটকেই জায়ানের কাছে এগিয়ে এসে টেনে নিজের কোলে নিল। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল। জিহান আব্বা, এ আব্বা, তাকাও আম্মুর দিকে, তাকাও না। জিহানের কোনো সারা শব্দ না পেয়ে কান্নারত কণ্ঠে জায়ানকে বলল। জিহানের আব্বু কথা বলছে না, কেন বলছে না? জায়ান আচমকাই উঠে বসলো। বেড হাতড়ে ফোন খুঁজে বের করলো। কন্ট্যাক্ট লিস্টে নাম্বার খুঁজতে খুঁজতে আবারও মেঝেতে বসে পড়ল। জিহানকে নিজের কোলে নিতে চাইলে পুতুল দিল না। পুতুল এবারে ঝরঝর করে কেঁদে দিল। আ- আমার ছেলে ছেলে জিহানের বাবা, কিছু করুন না। জায়ান পুতুলকে একটা জোরে ধমক দিল। চোখ মেলছে না, নাকি আর তাকাবে না? তক্ষল মহিলা এসব কি বলছো? ওর পালস রেট চলছে। আমার মাও এই জ্বরে তো কিছু হবে না, তুমি তুমি শান্ত হও। বলেই জিহানকে নিজের কোলে নিয়ে উঠে দাঁড়ালো। পুতুল জ্ঞানহীন হয়ে মেঝেতে বসে রইল। জায়ান তার এক বন্ধুকে কল করলো। কথা বলার সময় তার কণ্ঠ বারবার কেঁপে উঠছে। দোস্ত, একটু তাড়াতাড়ি হসপিটাল আয়, আমি আসছি। কি হয়েছে? কার কি হয়েছে? আমার ছেলেকে নিয়ে আসছে, তুই একটু তাড়াতাড়ি হসপিটালে আয়। আচ্ছা তুই আয়, আমি এক্ষুনি বের হচ্ছি। জায়ান আবারও জোবায়েরকে কল করলো। জোবাইর, একটু হসপিটাল আয়, ইমার্জেন্সি। জোবায়ের কোনো বাড়তি প্রশ্ন করলো না। আসছি বলেই কল কেটে দিল। জায়ান দিশেহারা হয়ে জিহানকে নিয়ে বেরিয়ে যেতে নিল। কোথায় যাচ্ছেন? হসপিটালে। আমিও যাব। বাড়িতেই থাকো। আমি যাই না। বলেছি না বাড়িতে থাকো। বলেই জিহানকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। পুতুল নির্বিকার ভঙ্গিতে চেয়ে রইল জায়ানের যাওয়ার পানে। তার বুকটা খাকা করছে, ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মনের মধ্যে হাজারো কুচিন্তা ধারায় কিলবিল করছে। তার তো আর কেউ নেই। যদি আল্লাহ এটাকেও নিয়ে নেয় তাহলে পুতুল কিভাবে বাঁচবে? আর যে তার ধৈর্য নেই। এই একটা প্রাণকে নিয়েই তার দুনিয়া। কানে ফজরের আজান বাজতেই পুতুল উঠে দাঁড়ালো। আনমনে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে জায়নামাজ বিছিয়ে বসলো। নামাজে বসে সূরা পড়তে গিয়েও বারবার থেমে থেমে যাচ্ছে। কান্নার তোড়ে মুখ দিয়ে ঠিকমতো সূরাও আসছে না। মোনাজাতে হাত নয়, নিজের শাড়ির আঁচল বাড়িয়ে ধরলো। কেঁদে কেঁদে আহাজারি করে বলল। আপনি আমার থেকে অনেক কিছুই নিয়েছেন, জানি সব ছিল আমার ধৈর্য পরীক্ষা, তবে আপনার এই পরীক্ষায় আমি পাশ করতে পারবো না। আমি এই একটা প্রাণকে নিয়েই অনেক কিছু ত্যাগ করেছি, কিন্তু এখন আমার এই সন্তানকে ত্যাগ করতে পারবো না। দোহাই লাগে, আমার সন্তানকে কেড়ে নিয়েন না, আমাকে নিঃসন্তান করবেন না। আপনার থেকে দ্বিতীয়বার যাকে চেয়েছিলাম তাকে আমার লাগবে না। আমার এই জিহানকে আপনি নিয়ে নিন না, আমার সন্তানকে আপনি সুস্থ করে দিন। আমি আর কোনো ধৈর্য পরীক্ষা দিতে পারবো না। আমার যে আর কারো চলে যাওয়ার সহ্য হবে না। একজন মায়ের বুক আপনি এভাবে খালি করতে পারেন না। আমার ছেলেকে সুস্থ করে দিন। আপনার কাছে আমি আমার আঁচল মেলে ধরেছি। আমার সন্তানকে আপনি ভিক্ষা দিন। আমার আর কিচ্ছু চাই না। আমার সন্তানকে ভিক্ষা দিয়ে দিন। আমার এই একটাই ছেলে। ওর জন্যই তো আমি এত সংগ্রাম করে এসেছি। ওর জন্যই তো সবটা হারিয়েছি। এই ছোট প্রাণটাকে ঘিরেই তো আমার জগৎ। দয়া করে আমার কোল খালি করবেন না। একটা অন্ধকার সমাজে আমার কোল আলো করে আপনি ওকে দিয়েছিলেন। তাহলে কেন আবার আমার কোল খালি করছেন? আমার সন্তানকে সুস্থ করে দিন। ওকে জন্ম দিতে গিয়ে কি না কি সহ্য করেছি আমি। এখন যদি ও না থাকে তাহলে আমি বাঁচবো কি নিয়ে? আমি আমার সন্তানকে ভিক্ষা চাইছি আপনার কাছে। আপনি আমাকে একজন অসহায় মাকে খালি হাতে ফেরাবেন না। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে গেল। তাও জায়নামাজ থেকে উঠল না। আর নাই বা বাড়িয়ে রাখা শাড়ির আঁচল নামিয়ে নিল। জায়ান জিহানকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে দক্ষ হাতে ড্রাইভ করছে আর বারবার জিহানকে ডাকছে। এর মাঝে একবার চোখ মেলে তাকিয়েছিল, তবে আবারও জ্ঞান হারিয়েছে। জায়ানের হাত কাঁপছে, বহু কষ্টে সে গাড়ির স্টিয়ারিং এর হুইল চেপে ধরেছে। মনে হচ্ছে এ বুঝি হাত সরে যাবে। জিহানের শরীরের প্রকট তপ্ততা জায়ান অনুভব করতে পারছে। তার হার্টবিট দ্রুত গতিতে চলছে। না চাইতেও কত বাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ঘিমে একাকার হয়ে যাচ্ছে।
হয়তো এই প্রথম কোনো সন্তানকে ঘিরে বাজে পরিস্থিতি ফেস করছে। বোর হওয়ার রাস্তা একেবারে ফাঁকা থাকায় গাড়ি সর্বোচ্চ গতিতে ড্রাইভ করছে। জায়ান একবার রাস্তার দিকে তাকিয়ে আবারও জিহানের কপালে আলতো করে চুমু দিয়ে ডাকলো। আপু, জিহান, বাবা। জিহানের নিশ্চুপতা জাহানের বুক ভার হয়ে এলো। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। ভয় ও আতঙ্ক নিয়ে চারিদিক থেকে তাকে ঘিরে আছে। হসপিটালের সামনে গাড়ি থামতেই জায়ান দ্রুত জিহানকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে হসপিটালের ভেতরে যেতে লাগলো। পেছন থেকে জুবাইরের গাড়িও এসে থামলো। জায়ানকে দেখে সে ছুটে তার কাছে গেল। কি হচ্ছে ভাই? মাঝরাত থেকে জ্বর বেড়েছে, এরপর কয়েকবার বমি করার পরই সেন্স হারিয়েছে। কি? একটু আহাতকে কল করো, জিজ্ঞেস কর কোথায় আছে। পেছন থেকে জুবাইরের গাড়িও এসে থামলো। জায়ানকে দেখে সে ছুটে তার কাছে গেল। জায়ানের কথা মতো জুবাইর আহাতকে কল করতেই যাবে, এমন সময় করিডোর দিয়ে যেতে নিতেই আহাতকে নজরে এলো। ভাইয়া, ওই যে আহাত ভাই। আহাতও জায়ানকে দেখে এগিয়ে এলো। আহাত হাত বাড়িয়ে জায়ানের থেকে জিহানকে নিল। বেশ কিছুক্ষণ যাবৎ জায়ান করিডোর জুড়ে পায়চারি করছে। বারবার জোরে জোরে শ্বাস নিতে লাগলো, যেন খারাপ কিছু না হয়। জিহানের কিছু হলে সে কিভাবে থাকবে, আর পুতুল যে মরেই যাবে। জোবাই নিজেও বারবার ঘামছে। এত টেনশন হচ্ছে যা বোঝানোর মতো নয়। জোবাইয়ের বসা থেকে উঠে জায়ানের কাছে এসে দাঁড়ালো। ভাই, তুমি একটু শান্ত হয়ে বসো। পারছি না রে, জিহানের কিছু হবে না তো? কিসব আজে বাজে কথা বলছো? কি হবে? কিছুই হবে না। জিহানের কিছু হলে ওর মাঝে বাঁচবে না রে। জায়ানের কণ্ঠ কাঁপছে, সাথে স্পষ্ট অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। এরই মধ্যে ইমার্জেন্সি কেবিন থেকে বেরোলো আহাত। আহাতকে দেখে দুই ভাই সেদিকে এগিয়ে গেল। আহাত মুখের মাস্ক খুলে জায়ানের দিকে তাকিয়ে বলল, একজাট ওর কি হয়েছে? আসলে সন্ধ্যা বাড়ি ফিরে দেখলাম জ্বর। এরপর ঔষধ দিলে জ্বর কমে যাওয়ায় আমি আর তেমন সিরিয়াসভাবে নেই। ভেবেছি আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাই নর্মাল জ্বর। কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুমের ঘোরে একটু নড়েচড়ে উঠল, এরপরে বমি করলো বেদ ভাসিয়ে। তখনও ভেবেছি যে জ্বর এসেছে, বমিটা স্বাভাবিক। আবার এত রাত সকালে ডক্টরের কাছে নিয়ে যাব, কিন্তু পরপর 5 বার বমি করার পর সেন্সলেস হয়ে গেল। আহাত মন দিয়ে শুনল জায়ানের কথা। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্টুপিড ম্যান, আমাকে একবার কল তো করতে পারতি। গাড়িতে একবার জ্ঞান ফিরেছিল, এরপর আবারও সেন্সলেস হয়ে গেছে। আমার তো এত কিছু ভাবনাতেই ছিল না। জিহান এখন কেমন আছে? আহাত কিঞ্চিত হেসে বলল, ফিকাট নট ব্রো, তোর ছেলে একদম ঠিক আছে। নর্মাল জ্বর, তবে শরীরের উত্তপ্ততা বেশি থাকায় সেন্সলেস হয়েছিল। পাশাপাশি প্রোটিনের অভাবও ছিল, যার দরুন বমি করায় শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। কথাটা শোনা মাত্রই জায়ান একটা ভারী শ্বাস ছাড়ল, যেন বুকের উপর থেকে ভারী কিছু নেমে গেল। চোখ বন্ধ করে শ্বাস টেনে বলল, এখনো সেন্স আসেনি? সেন্স এসেছে, তবে ইঞ্জেকশনের প্রভাবে ঘুমোচ্ছে। ওর মাকে নিয়ে আসার ব্যবস্থা করো। জ্ঞান ফেরার পরেই ওর মাকে ডাকছিল। জায়ান কিছুক্ষণ ভেবে বলল, বাড়ি নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, জিয়ানের ঘুম ভাঙলেই নিয়ে যেতে পারবি। আচ্ছা, তাহলে ওর মাকে নিয়ে আসার দরকার নেই। জায়ান আরো কিছু প্রয়োজনীয় কথা শেষ করে জিহানের কেবিনে গেল। বেডে অচেতন জিহানকে শুয়ে থাকতে দেখে তার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। হাতে ক্যানুলার লাগানো, স্যালাইন চলছে। জায়ান ধীর পায়ে জিহানের পাশে চেয়ার টেনে বসলো। ক্যানুলা লাগানো ছোট হাতটা নিজের হাতে নিল। ছোট ছোট আঙ্গুলগুলো বারবার নাড়ছে। হাতের উল্টো পাশে হালকা ঠোঁট ছুঁয়ে চুমু দিল। তার বাঁ চোখের কার্নিশ পেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সাধারণ একটু জ্বর তার কলিজা নাড়িয়ে দিয়েছে। জিহানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদুরে মুখটা একদিনের জ্বরেই কেমন শুকিয়ে গেছে। কেবিনের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢুকলো ইরফান তালুকদার ও সাজিদ তালুকদার। জায়ান ও জোবায়ের দুজনই ঘাড় ঘুরিয়ে চাইল। ইরফান তালুকদার এসে ছেলের পাশে দাঁড়ালো। জায়ান বাবাকে দেখেও কিছু বলল না, শুধু মলিন মুখে জিহানের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। তার কিছুই ভালো লাগছে না। ইরফান তালুকদার হয়তো ছেলের মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই জায়ানকে আর কিছুই জিজ্ঞেস করলো না। জোবাইরকে জিজ্ঞেস করলে সবটাই বলেছে। সবটা শুনে ইরফান তালুকদারও একটু চিন্তামুক্ত হলো যেন। জায়ানের কাঁধে হাত রেখে বলল, চিন্তার কিছু নেই বাবা, বি নর্মাল, ঠিক হয়ে যাবে। জায়ান চোখ মুছল। আদরের ছেলের হঠাৎ এমন বীভৎস দৃশ্য দেখে সে তো অর্ধেক পাগল হয়েই গিয়েছিল। তার ভাবনার মাঝেই জিহান নড়ে চড়ে উঠল। ক্যানোলা দেওয়া হাত নাড়তে নিলেই জায়ান তার হাত ধরে রাখলো।
জিহান পিটপিট করে চোখ খুলতেই জায়ান একটু উঠে ছেলের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল। আব্বু? জিহান ক্লান্ত গলায় থেমে থেমে অস্পষ্ট স্বরে বলল, আম্মু। তোমার আম্মু বাড়িতে মানিক। জিহান এবার পুরোপুরি চোখ মেলে চাইল। ঘাড় ঘুরিয়ে মাথার কাছে দাদু চাচ্চুকে দেখে হয়তো একটু হাসতে চাইল, তবে ক্লান্তির জন্য আর পারল না। জায়ান এখনো জিহানের সালাইন দেওয়া হাতটা ধরে আছে। জিহান সেটা দেখে হাত ছাড়াতে চাইলে জায়ান তাকে বাধা দিয়ে শান্ত করে বলল, হাত নড়াই না বাবা, ব্যথা পাবে। এটা কি দিয়েছে হাতে? না চাইতেও সবাই হালকা হেসে ফেলল, তবে জায়ানের মুখে হাসি নেই। ইরফান তালুকদার জিহানের মাথার কাছে বসে হালকা হেসে বলল, দাদু ভাই, এটা ওষুধ। কেন দিয়েছে? জিহান মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল। জায়ান তাকেই দেখছে। আব্বু, এটা খুলে ফেলো। একটু পরেই খুলে ফেলবে সোনা। খুলে দাও এখনই। এই তো শেষ হয়ে যাচ্ছে বাবা। জায়ানরা জিহানকে নিয়ে বাড়িতে ফিরছে। গাড়ি চলছে তার নিজ গতিতে। জুবাই ড্রাইভ করছে। জিহান বাবার বুকে লেপ্টে আছে। জায়ান সিটের সাথে মাথা এলিয়ে আছে। ঘুম আসছে না, তবে এখন একটু শান্তি শান্তি অনুভব হচ্ছে। সকাল 8:30টার কাছাকাছি। সকালের মিষ্টি রোদ গাড়ির কাচের জানালা ভেদ করে মুখে এসে লাগছে। হঠাৎ জায়ানের ফোনটা বাজতেই পকেট হাতড়ে ফোন বের করলো। জিহানের আম্মু নাম দেখে রিসিভ করে কানে নিল। ও পাশ থেকে পুতুল বিষণ্ণ গলায় বলল, কোথায় আছেন? জিহানের কি অবস্থা? জায়ান একবার জিহানকে দেখলো, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জিহান কি করছে? এই তো শেষ হয়ে যাচ্ছে বাবা। পুতুল দমকা হাওয়ায় শ্বাস ছেড়ে দিল। না, আল্লাহ তাকে এবারে আর কিছু হারাতে দেয়নি। আচ্ছা, সাবধানে আসুন। বাড়ির কলিং বেল বাজতেই পুতুল এক প্রকার ছুটে গেল দরজা খুলতেই দেখলো জাহানের কোলে জিহান। পুতুল কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে জাহানের থেকে জিহানকে এক প্রকার টেনে নিল। জিহানের সারা মুখ জুড়ে পাগলের মতো চুমু দিতে লাগলো। জিহান এক চোখ মেলে চাইলো মায়ের মুখে দিকে, অস্পষ্ট স্বরে আওড়ালো, আম্মু। পুতুল ছেলের গালে শব্দ করে চুমু দিয়ে বলল। আমার সোনা, আমার মানিক আব্বা। বলতে বলতেই ঝরঝর করে কেঁদে ফেলল। জায়ান হাসলো। সে তো ভেবেছিল বাড়ি এসে পুতুলকে ঘর থেকে বের করতে হবে। কাল রাতে যেভাবে মূর্ছা গেছে, একে একে সবাই বাড়ির ভেতরে ঢুকলো। জোবাইয়ের হাতের ওষুধের ব্যাগটা টেবিলের উপরে রেখে সোফায় বসে পড়ল। জায়ান ঘরের দিকে যেতে যেতে বলল, পুতুল, জেহানকে নিয়ে ঘরে এসো। বাবা কাকাই তোমরা পাশের ঘরে গিয়ে বিশ্রাম নাও। জোবায়ের, তুইও যা তোর ঘরে। জোবাইয়ের রাতেই বাড়ি গিয়েছিল। জায়ানের ফোন পেয়ে হসপিটালে এসেছিল, আর গাড়িতে থাকতে ইরফান তালুকদারকে ফোন করে জানিয়েছিল। জোবাইয়ের থেকে শোনা মাত্রই তারা রওনা দিয়েছিল হসপিটালের উদ্দেশ্যে। পুতুল বাধ্য মেয়ের মতো জিহানকে নিয়ে ঘরে গেল। ঘরে এসেই জিহানকে নিয়ে বেডে উঠে বসলো। পাজা কোলের উপর রেখে জিহানের মাথায় হাত বুলিয়ে কাপা গলায় বলল, বাবা। জিহান কিছু বলল না। দুই হাতে মায়ের কোমর জড়িয়ে ধরল। পুতুল পাগলের মতো ছেলের হাতে চুমু দিয়ে বলল, একদিনে মুখের কি হয়েছে? একদম মাকে ভয় পাইয়ে দিয়েছো তুমি। জায়ান ফ্রেশ হয়ে এসে পুতুলের পাশে শুয়ে পড়ল। পুতুল মাঝে জিহানকে শুয়ে দিল, অন্য পাশে নিজে আতশোয়া হয়ে শুলো হাতের তালুর উপরে মাথা রেখে। জিহানের মাথায় এক নাগারে হাত বুলিয়ে দিতে লাগলো। জায়ানের মলিন মুখের দিকে চাইলো। জায়ানও তার দিকেই তাকিয়ে আছে। ডক্টর কি বলেছে? তেমন কিছুই না, জ্বর আর শরীর দুর্বল থাকায় জ্ঞান হারিয়েছে। আচ্ছা, বাবা হলে হয়তো সন্তানের জন্য আমারই লাগে, তাই না? পুতুল শীতল চোখে জায়ানের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো, আপনার কেমন লাগছে? ভয়, আতঙ্ক, কষ্ট, খালি খালি অনুভূতি। সব অনুভূতির সংমিশ্রণে আমি নিজেই দিশাহারা হয়ে গেছে। বারবার শুধু মনে হয়েছে ওর কিছু হলে আমি থাকবো কিভাবে। পুতুল একটা দীর্ঘশ্বাস ছাড়লো। জিহানের মুখের দিকে চাইলো। এমন অনুভূতি তো তারও হয়েছে। তার যে এই একটাই 7 রাজার ধন, আর তো নেই, আর হবেও না। তবে জায়ানকে দেখে সে অবাক হয় ক্ষণে ক্ষণে। লোকটা সত্যি বাবা হিসেবে অতুলনীয়। বাচ্চাদের খুব ভালোবাসে, সেখানে নিজের সন্তান। নিশ্চয়ই সবকিছু ঊর্ধ্বে আগেই তার সন্তান। দিনে দিনে পেরিয়ে যায় কতগুলা দিন। সকাল ঠিক 9টা। জোবাই রাস্তার এক সাইডে দাঁড়িয়ে আছে, বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। হঠাৎ সেই কাঙ্ক্ষিত মানুষটি নজরে আসতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কাঁধে ব্যাগ নিয়ে এদিকে এগিয়ে আসছে, তবে তার দৃষ্টি জোবাইরেতে নয়, বরং সামনের কাছে রাস্তার দিকে।
এমনকি মোহনা এদিক ওদিক তাকানোর প্রয়োজনও মনে করছে না। তাই তো জোবাইরকে এখনো সে লক্ষ্য করেনি। মোহনা এগিয়ে যাচ্ছে দেখে জোবাইর হালকা হেসে পেছন থেকে বলল, এই যে মন মোহনী, এদিকে। এমন আবেগী পদবীমূলক ডাক শুনে সে ভ্রু কুঁচকে পেছনে তাকালো। চোখের সামনে জোবাইরকে দেখে তার কপালে আবারও পরপর কয়েকটা ভাঁজ পড়ল। লোকটা এখন প্রায়ই তার জন্য এখানে থাকে। অবশ্য তার ভালোই লাগে, কিন্তু মুখে সেটা প্রকাশ করে না। আপনি আবার এখানে এসেছেন? রাস্তায় সবার যে কেউ আসতে পারে। ও আচ্ছা, তাহলে আমাকে কেন ডাকছেন? আমি তো আর সবার না যে যে কেউ আমাকে ডাকবে। হুম, আপনি শুধু আমার, তাই আমি আপনাকে ডাকছি। মোহনার কুঁচকে রাখা কপাল ধীরে ধীরে শিথিল হলো। গম্ভীর মুখে বলল, এটা আবার কে বলল? আমি বললাম। বললেই হলো নাকি? হতে কতক্ষণ? জোবাইরের ছোট জবাব। মোহনা কথা বাড়ালো না। এই লোক আস্ত বদমাইশ। জিহানকে পড়াতে গেলেই বোঝা যায় বাচ্চার থেকে বেশি বাচ্চার চাচাটাই বেশি তালবাহানা করে। জিহান অবশ্য এই বদমাস লোকের কথায় উঠে আর বসে। ইদানিং এই লোক তাকে আবার আরেক তালিকায় বিপাকে ফেলে দেয়। জিহানকে দিয়ে চাচিমণি ডাকায়। জিহানকে বারবার চোখ রাঙালেও ছেলেটা সেই তার উদ্ঘুটে চাচার কথাই শোনে। অসহ্য করে দিচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে এই টিউশনিটা ছেড়ে দিতে, তবে ছাড়ে না। বাধ্য হয়েই শুধু এই টিউশনিটা করালে তার অনেক আয় হয়, ভার্সিটির ফিস দেওয়া হয়ে যায়। স্টুডেন্টের বাবা বড়লোক কিনা তাই টাকার হিসাব করে না। আবার তারও অনেক উপকার হয়। অন্তত নতমুখে ভাইয়ের কাছে ভার্সিটির ফিস চাইতে হয় না, আর ভাবির মুখেও কটু কথা শুনতে হয় না। ভাই ভাবির ঘাড়ে এক প্রকার বোঝা হয়ে আছে কিনা, তাই নিজের লেখাপড়া ব্যতীত যতটুকু অবসর সময় থাকে সেই সময়টাতেই কয়েকটা টিউশনি করিয়ে নিজের খরচ চালাচ্ছে। মোহনাকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে জোবায়ের তার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো মিস, কি ভাবছেন? ভাবছি আপনার বখাটেপনা থেকে মুক্তি পেতে পারি। জোবায়ের দুই দিকে মাথা নেড়ে শান্ত ভঙ্গিতে বলল। কবুল বলার আগ পর্যন্ত মুক্তি মিলবে না তো? মোহনা সরু চোখে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছেন নাকি? সে তো আপনাকে দেখার পর থেকে আমি পাগল। আচ্ছা, ধরিবাজ লোক তো আপনি। জোবায়ের একবার হাত ঘড়ির দিকে তাকালো। প্রায় 9:30 উপরে বাজে। এখান থেকে জিহানের স্কুলে যাবে। আজ বৃহস্পতিবার হওয়ায় স্কুল তাড়াতাড়ি ছুটি হবে। এখনই বেরোতে হবে। রাস্তার যে অবস্থা, জ্যাম হলে তো আর কথাই নেই। সে মোহনাকে তাড়া দিয়ে বলল, এখন আসি। আজ কিন্তু জিহানকে পড়াতে আসবেন। আপনার স্টুডেন্ট কিন্তু সুস্থ হয়ে গেছে। ওটা জিহানের আম্মু, ফোন করলেই যাব। জিহানের আম্মুকে বলতে হবে কেন? আমি বলেছি তাতেই হবে। আমাদের পরিবারের ছেলেরা যা বলে তাই হয়। মোহনা ব্যঙ্গ করে বলল, ও হ্যাঁ, ওই দিন দেখেছিলাম জিহান মেঝেতে পানি ফেলে দিয়েছিল। আপনার বড় ভাই বয়েও এর মাঝে মেঝে পরিষ্কার করে দিয়েছিল। জোবায়ের কিছুটা থতমত খেয়ে গেল যেন। আমতা আমতা করতে করতে বলল, ওরা ভয় পেয়ে নয়, ভালোবেসে। আমার ভাই ভাবিকে ভালোবেসে বেশি, তাই ভাবির কষ্ট হবে ভেবে মাঝে মাঝে কাজ করে দেয়। মোহনা মুখ ভেঙচি দিয়ে জোবায়েরের আগে আগে হাঁটতে লাগলো। জোবায়েরও আর এখন কথা বাড়ালো না। সেও এগিয়ে গেল তার গাড়ির দিকে। একবার চাইলো মোহনাকে ডাকতে, তবে কি ভেবে যেন আর ডাকলো না। চাচু, তুমি তুমি সুন্দর বলে আমি সুন্দর, নাকি আমি সুন্দর বললে তুমি সুন্দর? গাড়ির সিটের সাথে হেলে বসে চকলেট খেতে খেতে জিহান পুরো কথাটি শেষ করলো। জোবায়ের তার কথা শুনে কপাল কুঁচকে নিল। স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে রাস্তার দিকে তাকিয়ে বলল, আমি সুন্দর করে বলি তুমি সুন্দর। না, তুমি মিথ্যা বলছো। ইউ চিটার। কে বলতো আমি মিথ্যা বলছি? আমি তোমার আগে দুনিয়াতে এসেছি। হ্যাঁ, তখন তো তুমি ব্ল্যাক চকলেট কালার ছিলে। জোবায়েরের কপালে এবারে গাঢ় ভাঁজ পড়ল। সে এর আগে ব্ল্যাক চকলেট কালার ছিল? কবে? জন্মের পর থেকেই তো সে হোয়াইট কালার। সে একবার জিহানকে দেখলো, যে নিশ্চিন্তে চকলেট খাচ্ছে আর বারবার তার দিকে তাকাচ্ছে। এই বেটা, মানুষ কি দিনে দিনে রং বদলায় নাকি? জিহান উপর নিচ মাথা নাড়ে হ্যাঁ বুঝিয়ে বলল। জিহান চটপট জবাব দিল, ইয়াস, ওই যে আছে না ক্যামেলিয়ন, গিরগিটি, ওরা তো শুধু রং বদলায়। এই বেটা, মানুষ আর গিটগিটি এক নাকি? জিহান বাঁকা চোখে চেয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল,
কেন গিরগিটি বলে কি? ওরা মানুষ নয় নাকি? জুবাইর যেন কথার খেয়ে হারিয়ে ফেলল। কি বলবে বুঝে উঠতে পারল না, থমথমে গলায় বলল, গিটগিটি কি মানুষ নাকি? গিটগিটি হলো পশু প্রাণী। তাহলে আমরা কি? আমরা মানুষ। জিহান ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ নীরব থেকে পুরনো প্রশ্নের কথা মনে হতেই বলল, হোয়াট এভার স্টুপিড, তুমি মিথ্যে বলছো। এই স্টুপিড শব্দ আমি শিখিয়েছি, আর এটাই আমাকে বলছো? থেমে আবারও বলল, আবার কি মিথ্যা বললাম বাপ? কি যেন বলেছিলে? ভুলে গেলাম তো। আচ্ছা শোনো তাহলে, আমার নীলামিস বলেছে আমি সুন্দর, আমার মতো আমার চাচু অনেক সুন্দর। জুবাইর গাড়ি ড্রাইভ করতে করতে কিছুটা ভাব নিয়ে বলল, তাই? হুম। তো তার কি কি বলেছে তোমায় মিস? জিহান তার অভ্যাস বশত ডান হাত দিয়ে নাক ডলে মিসের মতো করে বলল, মিস আমার গাল টেনে বলেছে, জিহান ইউ আর লুকিং সো হ্যান্ডসাম, তোমার মতো তোমার চাচু অনেক হ্যান্ডসাম। জুবাইরের জিহানের বলা ইংলিশ বুঝতে একটু কষ্ট হলো বইকি। সে এক হাতে কপাল চাপড়ে বলল, তোর বাপ কেন তোকে যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, তোর ইংলিশ শুনে আমি নিজের বাংলা ভাষাই ভুলে গেছি। ইউ ফেল, ইংলিশ বোঝো না? হ্যাঁ, বুঝি না রে। জিহান দাঁত বের করে হেসে ফেলল। জুবাই নিজেও হেসে ফেলল। এই এক তোতা পাখি, যার কথা অর্থহীন হলেও মন্দ নয়। রাতে বাড়িতে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে সবাই। জায়ানের কোলে জিহান। জায়ান যত্ন সহকারে ছেলেকে খাইয়ে দিচ্ছে। জিহান খাওয়ার এক পর্যায়ে ভাত চিবোতে চিবোতে বলে উঠল, চাচু, তুমি চাচি আম্মাকে আস্তে করে বকে দিবে, আমাকে আজ খুব বকেছে। জোরে ধমক দিয়ে বলেছে, জিহান তাড়াতাড়ি লেখা ফিনিশ করো। জিহানের কথা শুনে জোবাইরের কাশি উঠে গেল। জায়ান শান্ত দৃষ্টিতে একবার জিহানকে দেখছে তো একবার পুতুল আর জোবাইরকে দেখছে। পুতুল আর জোবাইরের চোখাচোখি দেখে জায়ান যা বোঝার বুঝে গেল। সাথে জিহান চাচি আম্মা বলতে কাকে বুঝিয়েছে সেটাও সে বুঝেছে। সে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। নিঃশব্দে জিহানের মুখে ভাত দিতে দিতে জিহানকে বলল, বকবেই তো, তুমি লেখা কেন ফিনিশ করো না? তাই তো বকে। জোবাইর যেন একটু শান্তি পেল। যাক ভাই তাহলে বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি। এরই মধ্যে জিহান গাল ফুলিয়ে আবারও বাবার উদ্দেশ্যে বলল, কিন্তু চাচু তো চাচি আম্মাকে বলেছিল আমাকে বকতে না। জুবাইরের চোয়াল ঝুলে গেল। মনে মনে বলল, ওরে বাপ, তোকে চাচি আম্মা বলতে বলেছি বলে তোর বাপের সামনেই বলবি? আমাকে 3 হাত মাটির নিচে না ঢুকিয়ে এই ছেলে চুপ করবে না। সে চোরা চোখে ভাতের প্লেটের দিকে দৃষ্টি দিলেও সে নিজের মুখ লুকাতে ব্যস্ত। জায়া নিজের মুখে ভাত দিতে দিতে শান্ত গলায় বলল, যা করবি ভেবে চিন্তা করিস। এমনিতেই মা আমাকে বাইরে থেকে বের করে দিয়েছে, শেষে না তোকে দুনিয়া থেকে বের করে দেয়। এদের সবার মধ্যে পুতুল নীরব শ্রোতার মতো শুনে যাচ্ছে। জুবাইর যেন একটু সাহস পেল। গলা খাকারি দিয়ে বলল, বাবাকে একটু রাজি করাও না ভাইয়া। কিছুদিন আগে এই বিষয়ে কথা হয়েছিল, নিজে কিছু না করা পর্যন্ত তোকে আর বিয়ে দিচ্ছে না। তাহলে কি করবে এখন? অফিসে জয়েন কর, কিছুদিন মন দিয়ে কাজ কর, বাকিটা আমি দেখেছি। রবিবার বিকেল বেলায় মোহনা স্টাডি রুমে জিহানকে পড়াচ্ছিল। এমন সময় পুতুল এলো স্টাডি রুমে। পুতুলকে দেখে মোহনা খুব নম্রতার সাথে বলল, কিছু বলবেন আপু? পুতুল হেসে বলল, আমার দেবর জিহানের চাচু আমায় ভাবি বলে ডাকে, তাই তোমার সম্পর্কের দিক দিয়ে ভাবি বলতে পারো, তুমি খুশি হব। মোহনা হক চকিয়ে গেল। ভরকানো চোখে পুতুলকে দেখে বলল, মা মানে? হয়েছে, আর লুকিয়ে কাজ নেই। আমার দেবর আমাকে শুরু থেকেই সব বলেছে, আমি জানি সবটা। মোহনা লজ্জায় পড়ল বেশ। ইস, এখন তো মনে হচ্ছে এই টিউশনিটা ছাড়তেই হবে, কারণ স্টুডেন্টের মা সবটাই জানে। দ্বিতীয়বার এখানে আসা মানেই লজ্জায় পড়া। অসভ্য লোকটা সব বলে দিয়েছে। পুতুল তার ভাবনার মাঝেই বলল, তোমার সাথে একটু কথা ছিল আমার। হ্যাঁ বলুন না। পুতুল এক পলক জিহানকে দেখে বলল। তোমার চাচুর কাছে যাও একটু। জিহান যেন এটারই অপেক্ষাতেই ছিল। অনুমতি পাওয়া মাত্রই এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। পুতুল জিহানের যাওয়া দেখে আবারও ঘাড় ঘুরিয়ে মোহনার দিকে চাইল। মোহনা
প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। পুতুল উসখুস করে বলল, আমার একটা উপকার করে দিতে পারবে? আরে এভাবে বলছেন কেন? আপনি না সেদিন আমায় বললেন আমি আপনার বোনের মতো, তাহলে এত অস্বস্তি বোধ করছেন কেন? বলে ফেলুন। সন্ধ্যায় জায়ান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবারও কোথাও যাওয়ার জন্য বেরোতেই ড্রয়িং রুমের সোফায় বসে থাকা পুতুল তাকে দেখে পেছন থেকে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? একটু বাইরে থেকে ঘুরে আসছে। কেন, বাইরে কি আছে? কি থাকবে আবার, খোলা খাওয়া বাতাস। ঘরের মধ্যে কি অক্সিজেনের অভাব পড়েছে? জায়ান ফ্যাল করে পুতুলের দিকে তাকিয়ে রইল। এখন কি বলবে? বেরোতে না পারলেও বাহিরে যে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে, কি করবে? ঝটপট কিছু ভাবতে লাগলো। পুতুল তীক্ষ্ণ দৃষ্টিতে জায়ানকে দেখলো। কোনো কারসাজির পায়তারা করছেন? সন্ধ্যায় বাইরে কি? একদম ওই দিনের মতো মদ গিলে বাড়িতে ঢুকলে কিন্তু আমি দরজাও খুলবো না। জায়ান মাথা চুলকালো। এতক্ষণ লিখতে থাকা জিহান এবারে খাতা থেকে নজর হটিয়ে বাবা মায়ের দিকে চাইলো। ভাবুক সুরে বলল, আম্মু হট মিং করছে জিয়ান পায়তারা। পুতুল গরম চোখে ছেলের দিকে চাইলো। জিহান থেমে গেল, নত মুখে আবারও খাতার দিকে চাইলো। তবে তার মন ছিল বাবা মায়ের কথায়। জায়ান কিছু একটা ভেবে বলল, রাফি আজ একটা বড় ডিল করেছে, অনেক টাকার প্রজেক্ট সাকসেস হয়েছে, তাই আমাদের সব বন্ধুদের ট্রিট দেবে বলেছে, তাই বেরোচ্ছিলাম। জিহান বাবার দিকে তাকিয়ে গোমরা মুখে বলল, তুমি আমাকে রেখেই চলে যাচ্ছ? বাবা আমি আসছি। জায়ানকে পুরো কথা শেষ করতে না দিয়েই পুতুল কটমট করে কথা চিবিয়ে চিবিয়ে বলল, ওই বন্ধুগুলোই তো ওইসব ছাইপাশ গেলাচ্ছে, বেয়ারা পুরুষ মানুষ কোথাকার। জায়ান প্রতিবাদ করবে তার আগেই জিহান আবারও নিজের মাথা চুলকে প্রশ্ন করল। আম্মু বেয়ারা মানে কি? বলেই থামলো। আচমকাই ঠাস করে সপাটে একটা থাপ্পড় পড়ল জিহানের গালে। থামবি তুই? কথার মাঝখানে শুধু হাজারটা প্রশ্ন। জায়ান আর চোখে ছেলের দিকে চাইলো। জিহান গালে হাত দিয়ে ছলছল চোখে মায়ের দিকেই তাকিয়ে। কথার মাঝেই জায়ানের ফোন বেজে উঠল। জায়ান কল রিসিভ করে কানে ধরতেই ও পাশ থেকে বারবার নিচে নামতে তাড়া দিচ্ছে। পুতুল রাগে গজগজ করতে করতে সোফায় গিয়ে বসলো। জিহান আর কিছু বলল না, চুপ করে খাতায় লিখতে মনোযোগ দিল। আসছে। বলেই দ্রুত স্থান ত্যাগ করলো। বলা যায় না আবার কি বলে দেয়। পুতুল এক পলকে তার হাতে থাকা জিনিসটার দিকে চেয়ে রইল। তার হাত পা ক্রমাগত কাঁপছে। অজানা এক অনুভূতিতে তার সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল যেন। বুকের ভেতরের ধুকপুকানি বাড়ছে, চোখের কার্নিশে নোনা জল জমে চোখ ঝাপসা হয়ে আসছে। আনন্দে তনু মন জুড়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বারবার পলক ঝাপটিয়ে হাতে থাকা প্রেগন্যান্সি কিটের দিকে চেয়ে আছে। পজিটিভ। এটা সত্যি? কিভাবে? স্বপ্ন দেখছে না তো? যদি স্বপ্নই হয়ে থাকে তাহলে যেন এই স্বপ্ন আর না ভাঙে। প্রথমবার যখন মা হয়েছিল তখন মাতৃত্ব সত্তা তাকে আকাশ সম আনন্দ দিলেও মন তাকে আনন্দ দেয়নি, সমাজ তাকে খুশি হতে দেয়নি। তবে এবারে তো তার প্রথমবারের থেকেও বেশি খুশি হওয়া উচিত ছিল। এমনকি জিহানের আগমনের কথা জানার পর তার মনের ভেতরে যে উথাল পাথাল সৃষ্টি হয়েছিল সেটা কেন এখন হচ্ছে না? তবে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জলরেখা। হঠাৎ এমন অপ্রত্যাশিত জিনিস পেয়ে যাওয়ায় যেমন অনুভূতি হয় তারও ঠিক তেমনটাই লাগছে। জোরে জোরে শ্বাস নিয়ে কাপা হাতের কিটটা তার চোখের সামনে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অফিসের কাজ থাকায় জায়ানের বাড়ি ফিরতে আজ একটু বেশ দেরি হলো। প্রায় রাত 12টার দিকে জায়ান বাড়ি ফিরল। ঘরে ঢুকতেই সে চোখ বড় বড় করে পুতুলের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এই রাতে না ঘুমিয়ে জেগে আছে। তার থেকেও বড় কথা, এত রাতে পুতুল সেজেছে কেন? যদিও সে খুশি হয়েছে তবে অবাক হয়েছে বেশ। সচরাচর পুতুল সাজে না বলতে গেলে। আগে সাজতো না, তবে ইদানিং মাঝে মাঝেই সেজে গুজে পরিপাটি হয়ে থাকলেও আজ রাতের বিষয়টা বুঝতে পারল না। সে হেসে ক্লান্ত শরীরে এগিয়ে গেল পুতুলের কাছে। পুতুল জায়ানকে দেখে খুশি হলো অনেক। সাথে মনের ভেতরে জমিয়ে রাখা আনন্দগুলো যেন এবারে বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে, তবে এখন বলবে না। জায়ান পুতুলের সামনে দাঁড়িয়ে একগাল হেসে বলল, কি ব্যাপার পুতুল, হঠাৎ এমন পুতুল সেজে বসে আছেন? পুতুল মেকিয়ে হেসে বেড থেকে নেমে জায়ানের সম্মুখে এগিয়ে গিয়ে দাঁড়ালো। জায়ান ভ্রুকুচকে চাইলো, এমন রসকসহীন মহিলা হঠাৎ এমন ভালোবাসা দেখাচ্ছে কেন? তবুও স্বাভাবিক থেকে বলল, কে মিসেস, মতলব কে? কোনো মতলব নয়। তাই? তাহলে হঠাৎ আমাকে পাগল করার মানে কি?
কোনো কারণ ছাড়া আপনার এত সুবুদ্ধি হলো কিভাবে? পুতুল কপাল কুঁচকে জায়ানের অতি নিকটে চলে এলো। দণ্ডায়মান জায়ানের মুখের দিকে তাকাতেও তার ঘাড় তুলে উপরে চাইতে হয়। মিহি গলায় বলল। বিয়ের এতদিনেও আমি আপনার থেকে নিজে কিছু চেয়েছি? জায়ান ঝটপট দুই দিকে মাথা নাড়িয়ে জবাবে বলল। না, চাওনি। তাহলে আপনার কেন মনে হলো যে এখানে আমি কোনো মতলবে সেজেছি? জায়ান হেসে বলল। আচ্ছা আচ্ছা, ভুল কথা বলার অপরাধে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এবার বলবেন কি হয়েছে? আচ্ছা, এমন হলো আপনার কোনো অনিশ্চিত চাওয়া পূরণ হলো, তাহলে সেটা আপনার কাছে কতটা মূল্যবান হবে? জায়ান কিছুক্ষণ চুপ থেকে পুতুলের কোমরে হাত গলিয়ে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নিল। শান্ত গলায় বলল। এক অমূল্য সম্পদ। যেমনটা আমার কাছে তোমাদের মা ছেলের কোনো মূল্য নির্দিষ্ট সংখ্যা হয় না, ঠিক তেমন। পুতুল জায়ানের চোখের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ, থেমে বলল। আপনার মেয়ে বাবু ভালো লাগে? হ্যাঁ, ভালোই তো। পুতুল এবারে শক্ত করে জায়ানকে জড়িয়ে ধরে জায়ানের বুকে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল। শুভেচ্ছা আপনাকে দ্বিতীয়বার বাবা হওয়া উপলক্ষে। আচ্ছা, কে? হঠাৎ থমকে গেল পুরোপুরি। পুতুলের কথার মানে বুঝতে পেরেই অবিশ্বাস্য চোখে পুতুলের দিকে চাইল। দুই হাতে পুতুলের মুখ তুলে ধরা গলায় বলল। কে? হুম। বলেই আবারও জায়ানের বুকে মুখ গুজে দিল। জায়ান এখনো হতভম্ব ভাব নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। মস্তিষ্ক তার যেন অন্য জগতে ঘুরছে। পুতুল সত্যি? হুম। কথাটা শোনা মাত্রই জায়ান এতটা উৎফুল্ল ভঙ্গিতে হাসলো, এক ঝটকায় পুতুলকে পাজা কোলে তুলে নিল। পুতুলকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। আতঙ্কে পুতুল জায়ানের গলা জড়িয়ে ধরল শক্ত করে। জায়ান তাকে কোলে নিয়ে সারা ঘর জুড়ে ঘুরতে লাগলো। জায়ানের পাগলামো দেখে হয়তো এই প্রথম পুতুল জায়ানের সামনে খিলখিল করে হেসে উঠল। পুতুলের সারা মুখ জুড়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। পুতুল শুধু নীরব হয়ে জায়ানের পাগলামো দেখছে। পুতুল অপলক দৃষ্টিতে জায়ানের চোখের দিকে তাকিয়ে তার চোখের আনন্দকে দেখছে। অনেক হয়েছে, এবারে আমায় নামিয়ে দিন। জায়ান পুতুলকে নামিয়ে দিল ঠিকই, তবে নিজের থেকে ছাড়ালো না। তার সাথে মিশিয়ে জড়িয়ে ধরে পুতুলের চোখে চোখ রেখে হেসে বলল। মোবারক হোক তার অপ্রত্যাশিত আগমন। মোবারক হন। কথাটা শেষ করতে পারল না, তার আগেই জায়ান আবারও তাকে পাজা কোলে তুলে নিল। চিল্লিয়ে বলল। পুতুল পুতুল পুতুল, আমি এত খুশি হয়েছি কিভাবে প্রকাশ করবো জানা নেই। পুতুল নিজেও আনন্দের জন্য মুখ ফুটে কোনো বাক্য বিনিময় করতে পারল না। জায়ান থামলো, পুতুলকে সেভাবেই নিজের কোলে রেখে শান্ত গলায় বলল। ভালোবাসি বাচ্চাদের আম্মু। রাতের মধ্যভাগ প্রহর। এই সময়ে অনেকে গভীর ঘুমে আচ্ছন্ন, আবার অনেকে অন্ধকারে নীরব পরিবেশে আল্লাহর কাছে নিজের চাওয়া পাওয়া চাইতে ব্যস্ত। এমনই একজন চায়নামাজে বসে নিজের আনন্দকে উপভোগ করতে আল্লাহর দরবারে হাত তুলেছে। জায়া নামাজ শেষে সালাম ফিরিয়ে মোনাজাত ধরল। জীবনের চেয়েও অনেক কিছু পেয়েছে, আমার না চাইতে অনেক কিছু আপনি দিয়েছেন, তার জন্য শুক্রিয়া। তবে আজ আপনি যে উপহার আমাকে দিয়েছেন সেটা হয়তো একদমই নতুন কিছু চাওয়া ছিল। দ্বিতীয়বার বাবা হওয়ার এই অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য আরও একবার শুক্রিয়া। আমার স্ত্রীর চোখের পানিকে ব্যর্থ হতে দেননি। আমার কাঁধে নতুন করে আরও একটি দায়িত্ব আপনি দিয়েছেন। শুধু এটুকু চাওয়া যেন আমি আমার দায়িত্ব কর্তব্য খুব যত্নের সহিত পালন করতে পারি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যেন একটু শান্তিতে থাকতে পারি। যে আসছে তাকে সুস্থতার সাথে তার মায়ের করে দিয়েন। পরিশেষে একটাই অনুরোধ, যেন আমার সন্তান ও তাদের মা যেন সুস্থ থাকে। বেডে শুয়ে থাকা পুতুল বালিশের উপরে হাত রেখেই সে হাতের উপরে মাথা রেখে জায়ানকে দেখছে। একটা লোক কতটা অমায়িক মনের অধিকারী হলে বাবা হওয়ার আনন্দে আল্লাহর দরবারে হাত তোলে। তার বিয়ের এই প্রথম জায়ানকে তাহাজ্জুদ পড়তে দেখছে সে। এমনিতেও নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু জুম্মার দিনে মসজিদে যায়। কিছু আনন্দ থাকে যার আশা আমরা করি না, অথচ সেটা ভাগ্যে মিলে যায়। সেই আনন্দের কাছে পৃথিবীর সকল আনন্দকে কেবল তুচ্ছ মনে হয়। সকালবেলায় পুতুল ঘুম থেকে ওঠার আগে জায়ান নিজেই ঘুম থেকে উঠেছে, নিজেই সকালের নাস্তা বানাতে ব্যস্ত হয়ে গেছে। পুতুল ঘুম থেকে উঠে দেখলো জিহান তার পাশে বসে জায়ানের ফোন দেখছে। পুতুল হেসে জিহানকে টেনে নিজের সাথে জড়িয়ে নিল। জিহান হয়তো প্রথমে একটু বিরক্ত হলো, তবে পরক্ষণেই হাতের ফোন পাশে রেখে মায়ের গলা জড়িয়ে ধরল। পুতুল ছেলের গালে টুপ করে একটা চুমু দিয়ে বলল। আব্বু, তোমার বোন ভালো লাগে নাকি ভাই? জিহান কিছুক্ষণ ভাবনায় পড়ে বলল। বোন। পুতুল হেসে ফেলল, হেসে বলল। তাই?
বলতে বলতে কেটে গেছে কয়েক মাস। আজ জায়ান জিহানকে অফিসে নিয়ে যাবে তার সাথে করে, সেজন্যই জিহানকে রেডি করিয়ে দিচ্ছে। এমন সময় পুতুল ধীর পায়ে হেঁটে ড্রয়িং রুম থেকে বেডরুমে এলো। 6 মাসের ভারী পেটে হাত রেখে খুব সাবধানের সাথে বেড়ে বসলো। জায়ান চোখ ঘুরিয়ে একবার পুতুলকে দেখলো। প্রেগন্যান্সির গোটা 6 মাস যাবৎ মেয়েটার শুধু অসুস্থতাতেই কেটেছে। যদিও আগে থেকেই তার শরীর হাড্ডিসার ছিল, এখন অসুস্থতায় আরো শুকিয়ে গেছে। মুখে আগের সেই লাবণ্যতা আর নেই। চোখের নিচে কালো দাগ হয়েছে, মুখে কয়েকটা ব্রণ হয়েছে। জায়ানের এখন পুতুলের মুখের দিকে তাকালে মায়া হয়। ডক্টর দেখালেও বলেছে প্রেগনেন্সিটা ছিল অপ্রত্যাশিত, তাই এখন অসুস্থতাটা স্বাভাবিক। জায়ান শান্ত গলায় প্রশ্ন করলো,